আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, নির্বাচনের যে খেলা একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। অসাধারণভাবে শুরু হয়েছে নানা রকম খেলাধুলা, পর্দার আড়ালে এবং পর্দার সামনে, দিনের আলোতে এবং রাতের আলোতে। খেলা শুরু হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে প্রার্থীরা নির্বাচনের জন্য ঘোরাফেরা করছে। খেলা শুরু হয়েছে ক্ষমতার যে সকল কেন্দ্র রয়েছে, কি সেক্রেটারিয়েট, কি যমুনা, অথবা ধরুন অন্য যে স্পর্শকাতর রাষ্ট্রের জায়গাগুলো রয়েছে, সেখানে নানা রকম সমীকরণ হচ্ছে। খেলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট করা না করা নিয়ে। খেলা হচ্ছে দেশের বাইরে, দিল্লিতে, রাওয়ালপিন্ডি তো এখন আর নেই, ইসলামাবাদে। খেলা হচ্ছে বেইজিংয়ে, লন্ডনে, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, সৌদি আরবের রাজধানী রিয়াদে এবং কাতারের রাজধানী দোহাতে। আপাতত এখানেই শেষ করি। খেলা হচ্ছে ব্যাংকপাড়াতে, খেলা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে, যারা গুন্ডা বদমাইশ থেকে শুরু করে চোরা কারবারি, তাদের মধ্যে খেলাধুলা হচ্ছে। তো এ সকল খেলাধুলার মধ্যে নির্বাচনের যে তফসিল, এটি ঘোষণা হয়ে গেছে। খুবই সহজ সরল এবং চমৎকার একটি নির্বাচনের রোডম্যাপ প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন। ডিসেম্বর মাসের 29 তারিখের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তারপর সেই মনোনয়ন যাচাই বাছাই শেষ করে ফেব্রুয়ারি মাসে যেভাবে প্রথমার্ধে, মানে 15 তারিখের আগে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলেছিলেন, ঠিক সেইভাবেই একটি তফসিল ঘোষণা করা হয়েছে। যারা সরকারের পক্ষের লোক, তারা নানা রকম মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলার চেষ্টা করছেন যে এতদিন যারা নির্বাচন সম্পর্কে নানা নেতিবাচক কথা বলতেন, যারা বলতেন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেন না, তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, এখন তাদের কি হবে, এখন তারা কি বলবেন, এইরকম পক্ষের যারা লোকজন তারা বলার চেষ্টা করছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীন কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়। যদি তিনি একটা নির্বাচন করেন, সেই নির্বাচনটি হবে পৃথিবীর সেরা নয়, সবচেয়ে একটা নিকৃষ্ট নির্বাচন। দ্বিতীয়ত, সেই নির্বাচনের মাধ্যমে যা কিছু সৃষ্টি হবে, এটির ফলাফল সেই যে প্রেসিডেন্ট সত্তার যে নির্বাচিত হয়েছিলেন, ওইরকম একটি ফলাফলের কাছাকাছিও নয়, তার চেয়ে অনেক অনেক নিকৃষ্ট ফলাফল হবে। এটা এক ধরনের লোকজন বলার চেষ্টা করছেন অনেক আগের থেকে। দ্বিতীয় গ্রুপ যেটি বলার চেষ্টা করছেন যে এই নির্বাচনে একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটবে। দক্ষিণপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা এই নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করবে। ঠিক রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনে দক্ষিণপন্থী গ্রুপগুলো জামাত শিবির যেভাবে সফলতা লাভ করেছে, ঠিক এইভাবেই তারা সফল হবেন। আবার আরেক পক্ষ বলার চেষ্টা করছেন যে সরকারের যে দুর্বলতা রয়েছে এই মুহূর্তে, সেই দুর্বলতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের মনে বিশ্বাস প্রশ্বাস ইত্যাদি সৃষ্টি করা এবং মানুষকে ভোটের মাঠে ভয়হীন করার জন্য রাষ্ট্রের যে শক্তিমত্তা দরকার, সেটি নেই। ফলে একেবারে দলীয় পান্ডা যারা, প্রার্থীদের পক্ষে যারা জীবন বাজি রেখে কাজ করতে আগ্রহী, অথবা যারা ভাড়ায় খাটবেন টাকা পয়সার বিনিময়, এই দুটো গ্রুপ নির্বাচনের মাঠে মিছিলে মিটিংয়ে সক্রিয় থাকবে। কিন্তু যেহেতু জননিরাপত্তা এখানে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি, কাজে জনগণ এখানে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের মাঠে উপস্থিত হবে, ভোট প্রদান করবে। এটা বলতে গেলে অসম্ভব। 5% to 6% লোক ভোট কেন্দ্রে আসতে পারে, এইভাবে অনেকে ক্যালকুলেশন করার চেষ্টা করছেন। যারা এই ক্যালকুলেশনের বাইরে, তাদের বক্তব্য হলো যে এখানে মানে সকল মানুষ আওয়ামী লীগের প্রতি রাগ হয়ে আছে, সকল মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তারপর বিশেষ করে যে এই মুহূর্তে প্রায় 50% তরুণ সম্প্রদায় আছে, যাদের বয়স 50-এর নিচে, এবং যাদের একটা বিরাট অংশ, অলমোস্ট 40%, যারা জীবনে ভোটই দেয়নি, তারা এই বছর হুমড়ি খেয়ে পড়বে ভোটের ময়দানে ভোট দেওয়ার জন্য।
ফলে 70%, 80% ছাড়িয়ে যদি ভোটাররা 90% ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন, এটা অস্বাভাবিক কিছু না। এরকম চিন্তা ভাবনা করার লোকের কিন্তু অভাব নেই, এবং বিশেষ করে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা। এই বছর যারা জামাতের পক্ষে কাজ করছেন তারা মনে করছেন যে তাদের যে মহিলা সংগঠন রয়েছে সেই সংগঠন দিয়ে তারা একটা ভূমিধস বিজয় নিশ্চিত করবেন এবং বাংলাদেশে একটা নতুন ইতিহাস তারা তৈরি করবেন। এই গেল মানে ভোটের মাঠে একটা স্বাভাবিক হিসাবপত্র। আমি সব পক্ষের কথা বললাম, আপনি কোন পক্ষের কথা গ্রহণ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এখন আমি আশ্চর্য যে ঘটনাগুলো ঘটছে গত কয়েকদিনে, যেমন ধরুন একটা নিয়ম হয়েছে যে যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিন থেকে আর কেউ ভোটার হতে পারবে না। বোঝার চেষ্টা করুন। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব এই তফসিল ঘোষণা করা হয়েছে, তিনি ভোটার হতে পারবেন না। তো তিনি যদি ভোটার হতে না পারেন, প্রধানমন্ত্রী হতে না পারেন, নির্বাচিত হতে না পারেন, তাহলে বিএনপির যে জনজোয়ার, এই জনজোয়ারটা কিভাবে পরিচালিত হবে? সরকার সেটা বুঝছে। বোঝার পরে এইরকম একটা এক্সিস্টিং আইন থাকার পরেও তারা বলছে যে তারেক রহমান সাহেব বিশেষ ব্যবস্থাধীনে তিনি ভোটার হতে পারবেন, লন্ডনে থেকে নির্বাচন করতে পারবেন। মানে বিএনপিকে একটা ফাঁদে ফেলানোর চেষ্টা। বোঝার চেষ্টা করুন, এখন যদি এই কাজটি তারেক রহমান সাহেব করেন, আগামীতে যদি তার প্রার্থিতা নিয়ে, তারপর তার নির্বাচনে জয়লাভ নিয়ে, তার ভোটার হওয়া নিয়ে যে কেউ রিট করে, সঙ্গে সঙ্গে সেই রিটটি গৃহীত হবে এবং পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। 2 নম্বর হলো যে এই কাজ যারা করবেন, ইলেকশন কমিশনের যে সমস্ত কাজ করবেন, তাদের পরিণতি গণেশ উল্টে গেলে ঠিক সেরকম হবে যেভাবে সাবেক নির্বাচন কমিশনারদের হয়েছে, কোনো সন্দেহ নেই। তো এক্ষেত্রে বিএনপি কি করতে পারে? বিএনপি সেটা হলো ওই যে আইনটি, সেই আইনটি তারা মানে রদ করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারে যে ভোটের একদিন আগেও বা 24 ঘন্টা আগেও যে কেউ ভোটার হতে পারবেন। আর নির্বাচনের তফসিল ঘোষণার পরে মানে যেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তার আগের দিন পর্যন্ত যে কোনো প্রার্থী ভোটার হয়ে অংশগ্রহণ করতে পারবেন। এরকম বিধিবদ্ধ আইন না করে আগের যে আইন সেটার উপর একটা ধামাচাপা